नमस्कार बंधुरा, आमी सुशोभन एवं आपनारा देखछेन अद्भुत अथच बास्तव। आजकेर आलोचनाटा एकटु अन्यभावे शुरू करा जाक। अच्छा भाबुन तो सेई समयटार कथा जखन आंतर्जातिक मंचे आमादेर कथा बलार आगे 10 बार भाबते हतो, जखन आमादेर देशेर प्रतिनिधिदेर दिके ताक करा थाकतो सेन दृष्टि एकटा सामान्य भूल खुंजे बेर करार जन्य, जखन आमादेर आत्मपक्ष समर्थने व्यस्त थाकते हतो, बोझाते हतो जे आमरा जा करछि केन करछि। सेई जुगटा किन्तु खूब बेशी दिन आगेर नय। किन्तु आज जखन आपनी खबरेर कागज खोलेन बा आंतर्जातिक खबरेर चैनल देखें तखन एक अन्य भारतेर छवि फुटे ओठे। एक एमन भारतेर छवि जे निजेर शर्ते कथा बोले, जे प्रश्न शुने घाबड़े जाय ना, बरং पाल्टा प्रश्ने प्रतिपक्षके निरुत्तर करे देय। এই যে পরিবর্তন, এই যে আত্মবিশ্বাসের উদয়, এটা কোনো একদিনে হয়নি। এর পেছনে রয়েছে এক সুনিশ্চিত রণনীতি এবং অদম্য ইচ্ছা এবং এমন কিছু মানুষ যারা বিশ্বমঞ্চে ভারতের ধ্বজা শুধু বহন করেননি, তাকে এক নতুন উচ্চতায় স্থাপন করেছে। আর এই পরিবর্তনের অন্যতম প্রধান কাণ্ডারি হলেন বর্তমান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ আমরা কোনো সাধারণ ভূ রাজনৈতিক বিশ্লেষণ করব না। আজ আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি তার বুদ্ধি, সাহস এবং অকাট্য যুক্তি দিয়ে কূটনীতির সব পুরনো বইকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন, কিভাবে তার এক একটি মন্তব্য শত্রুদের মিডিয়াতেও আলোচনার বিষয় হয়ে ওঠে এবং কিভাবে তিনি বিশ্বের সামনে এক নতুন ভারতের পরিচয় স্থাপন করেছেন, যে ভারত এখন আর অন্যের লেখা চিত্রনাট্য অভিনয় করে না, বরং নিজের ভাগ্য নিজে লেখে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ আপনারা যে ভারতের গল্প শুনবেন তা আপনাদের গর্বিত করবেই। বন্ধুরা, জিওপলিটিক্স বা ভূ রাজনীতির জগৎটা একটা দাবার বোর্ডের মতো। এখানে প্রত্যেকটা চাল খুব ভেবে চিন্তে দিতে হয়। একটা ভুল চাল আপনাকে বহু বছর পিছিয়ে দিতে পারে। আর এই দাবার বোর্ডে এতদিন ধরে কয়েকটি দেশই নিজেদের রাজা ভেবে এসেছে। তারা নিয়ম তৈরি করেছে, তারা খেলা পরিচালনা করেছে এবং বাকিদের সেই নিয়ম মেনেই খেলতে বাধ্য করেছে। কিন্তু গত এক দশকে এই দাবার বোর্ডে এক নতুন খেলোয়াড়ের আগমন ঘটেছে, যার চালগুলো পুরনো খেলোয়াড়দের সব হিসেব নিকেশ গোলমাল করে দিয়েছে। আর সেই খেলোয়াড়ের নাম হলো ভারত। ভারতের এই নতুন উত্থানের পেছনে যে মস্তিষ্ক কাজ করছে তার নাম এস জয়শঙ্কর। তিনি শুধু একজন বিদেশ মন্ত্রী নন, তিনি হলেন সেই আচার্য যিনি কূটনীতির চাণক্য নীতিকে একবিংশ শতাব্দীর আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। তিনি যখন কথা বলেন তখন শুধু শব্দ বেরোয় না, বেরোয় যুক্তির ধারালো অস্ত্র। তিনি যখন উত্তর দেন তখন সেটা শুধু উত্তর থাকে না, হয়ে ওঠে এক একটা ডিপ্লোম্যাটিক সার্জিক্যাল স্ট্রাইক। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তার এই রণকৌশলের প্রশংসা এখন শত্রুপক্ষ করতে বাধ্য হচ্ছে। চীনের সরকারি মিডিয়া থেকে শুরু করে পাকিস্তানের খবরের চ্যানেল সবাই অবাক হয়ে দেখছে যে এই ব্যক্তিটি কিভাবে একা হাতে পুরো খেলার নিয়মই বদলে দিচ্ছেন। আজ আমরা সেই অসাধারণ মুহূর্তগুলোকেই তুলে ধরব যা প্রমাণ করে যে এটা এক নতুন ভারতের যুগ, যে ভারত নিজের সম্মান রক্ষা করতে জানে এবং প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকেও জবাব দিতে জানে। আসুন আপনাদের একটা সাম্প্রতিক ঘটনার কথা বলি, যা গোটা বিশ্বের কূটনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। মঞ্চটা ছিল এক আন্তর্জাতিক সম্মেলন। চারিদিকে ক্যামেরা, বিশ্বের তাবর তাবর দেশের প্রতিনিধিরা উপস্থিত। সামনের সারিতে বসে আছে পশ্চিমের সেই সব দেশের কর্তা ব্যক্তিরা, যারা ভেবেছিলেন আজ ভারতের প্রতিনিধিকে কোণঠাসা করা হবে। তাদেরই সাজানো চিত্রনাট্য অনুযায়ী এক যুবতী আমেরিকান ছাত্রীকে দাঁড় করানো হলো। তার হাতে কিছু ফ্যাক্টস যা সে ইন্টারনেট থেকে জোগাড় করেছে। তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। সে ভেবেছিল তার একটা প্রশ্নই ভারতের বিদেশমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট হবে। মেয়েটি অত্যন্ত ভদ্রভাবে প্রশ্ন করল, ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে? যেখানে রাশিয়ার উপর পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ভারতের এই পদক্ষেপ কি বিশ্ব নৈতিকতা বা গ্লোবাল এথিক্সের বিরুদ্ধে নয়? প্রশ্নটা শেষ হতেই গোটা হলঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই ঝুঁকে পড়ল এটা দেখার জন্য যে এস জয়শঙ্কর এখন কি উত্তর দেন। মিডিয়ার লোকেরা তো প্রায় হেডিং লিখেই ফেলেছিল যে রাশিয়ার তেল কেনা নিয়ে প্রশ্নের মুখে ভারত, নিরুত্তর বিদেশমন্ত্রী। তারা ভেবেছিল
জয়শঙ্কর হয় হ্যাঁ বলবেন, নয়তো না। হ্যাঁ বললে নিষেধাজ্ঞার ভয়, আর না বললে বন্ধুরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা, অর্থাৎ দুদিকেই বিপদ। কিন্তু তারা ভুলে গিয়েছিল সামনে যে ব্যক্তিটি বসে আছেন তার নামের মধ্যেই জয় এবং শঙ্কর দুইই আছে। তিনি এক মুহূর্ত সময় নিলেন, মাইকটা হাতে নিয়ে শান্ত গলায় ঠিক সন্ন্যাসীর মতো করে বললেন, আমরা সেটাই করি যা আমাদের দেশের স্বার্থে প্রয়োজন। আপনারাও তো তাই করেন যা আপনাদের দেশের স্বার্থে প্রয়োজন। বিশ্বাস করুন, আমাদের দেশের মানুষের ভালো কিভাবে রাখতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। ব্যাস এটুকুই। যেন একটা শান্ত হ্রদের জলে কেউ একটা পাথরের ঢিল মেরেছে। গোটা হলঘর স্তব্ধ, কিন্তু তিনি এখানেই থামেননি। তারপরেই তিনি তার তুন থেকে আসল ব্রহ্মাস্ত্রটা বের করলেন। তিনি বললেন, যখন ইউরোপ রাশিয়া থেকে গ্যাস কেনে তখন কোনো সমস্যা হয় না, সেটাকে নৈতিকতার প্রশ্ন তোলা যায় না। কিন্তু ভারত যখন তার দেশের মানুষের জন্য তেল কেনে তখনই আপনাদের সব নৈতিকতার কথা মনে পড়ে কেন? এই একটা বাক্য ছিল সেই পারমাণবিক বোমার মতো যা পশ্চিমের দ্বিচারিতার গোটা সৌধটাকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। যে মেয়েটা তাকে কোণঠাসা করতে এসেছিল সে মাথা নিচু করে নিজের জায়গায় ফিরে যেতে বাধ্য হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই ঘটনার পরদিন চীনের সরকারি মিডিয়া ফলাও করে এই খবর ছাপে। তারা লেখে কিভাবে জয়শঙ্কর পশ্চিমী মিডিয়ার পাতা ফাঁদকে তাদেরই বিরুদ্ধে ব্যবহার করে তাদের মুখে ঝামা ঘষে দিলেন। যখন আপনার শত্রু আপনার রণকৌশলের প্রশংসা করে তখন বুঝে নিতে হবে যে আপনি ঠিক পথে এগোচ্ছেন। বন্ধুরা, পশ্চিমী দেশগুলোর, বিশেষ করে ইউরোপের একটা অদ্ভুত মানসিকতা আছে। তারা নিজেদেরকে বিশ্বের শিক্ষক বলে মনে করে। তাদের মনে হয় কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক, সেটা ঠিক করে দেওয়ার দায়ভার ঈশ্বর শুধু তাদেরকেই দিয়েছেন। কয়েক দশক ধরে ভারত সহ বিশ্বের অনেক দেশকেই তাদের এই জ্ঞান হজম করতে হয়েছে। কিন্তু সময় বদলেছে, আর এই বদলটা এনেছেন এস জয়শঙ্কর। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন ইউরোপ ভারতকে জ্ঞান দিতে শুরু করে যে আমাদের রাশিয়ার বিরুদ্ধে যাওয়া উচিত, তখন জয়শঙ্কর সেই ঐতিহাসিক মন্তব্যটি করেন যা কূটনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, ইউরোপকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে ইউরোপের সমস্যা মানে গোটা বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়। এই একটা কথাই ছিল যথেষ্ট। এটা শুধু একটা উত্তর ছিল না, এটা ছিল ইউরোপের ঔপনিবেশিক মানসিকতার উপর এক প্রচণ্ড চপেটাঘাত। তিনি যেন একটা আয়না তুলে ধরে বললেন, আগে নিজেদের দেখুন, তারপর অন্যকে জ্ঞান দেবেন। এই মন্তব্যের পরেই চীন প্রথমবার খোলাখুলিভাবে জয়শঙ্করের প্রশংসা করে। কারণ চীনও জানে যে পশ্চিমের এই দাদাগিরির বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়াতে পারে তবে সে ভারতই। শুধু তাই নয়, যখন পশ্চিমী মিডিয়া ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর চেষ্টা করে, জয়শঙ্কর তাদেরকেও ছাড়েন না। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমী মিডিয়া কেন ভারতের গণতন্ত্রের এত সমালোচনা করে। তিনি উত্তরে বলেন, তারা আমাদের সমালোচনা করে কারণ তাদের কাছে তথ্যের অভাব আছে, এমনটা নয়। তারা সমালোচনা করে কারণ তারা নিজেদেরকে ভারতের একটি রাজনৈতিক দল বলে মনে করে। ভাবুন একবার, কত বড় কথা। তিনি সরাসরি বলে দিলেন যে এই মিডিয়াগুলো আসলে ভারতের ফরেন ইন্টারফিয়ারেন্স বা বিদেশি হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তিনি নিজের কূটনৈতিক শালীনতা বজায় রেখেই পশ্চিমের মুখোশটা টেনে খুলে দিলেন। এটাই হলো তার কাজের ধরন, সার্জেনের মতো নিখুঁত নিশানায় আঘাত করা, কিন্তু কোনো অপ্রয়োজনীয় রক্তপাত ছাড়া। আজ সেই ভারত আর নেই যে কোনো এক প্রধানমন্ত্রীর আমলে মাথা নিচু করে থাকত। আজ এক নতুন ভারত যে মাথা উঁচু করে কথা বলতে জানে। এবার আসা যাক আমাদের প্রিয় প্রতিবেশীদের কথায়, যাদের কাজই হলো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এদের মধ্যে প্রথম নামটি হলো পাকিস্তান, যার জন্মই হয়েছে ভারতের প্রতি ঘৃণা থেকে। বহু বছর ধরে তারা সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতি বানিয়ে রেখেছে। আর এই নিয়েই একবার এক পাকিস্তানি সাংবাদিক জয়শঙ্করকে চেপে ধরার চেষ্টা করেছিল। সে প্রশ্ন করে, ভারত কবে পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাস চালানো বন্ধ করবে? প্রশ্নটা শুনে জয়শঙ্কর হাসেন। তারপর সেই উত্তরটা দেন যা পাকিস্তানের কূটনৈতিক অপমানের ইতিহাসে লেখা থাকবে। তিনি বলেন, আপনি ভুল মন্ত্রীকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আপনার নিজের দেশের মন্ত্রীদের করা উচিত।
যে পাকিস্তান কবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করা বন্ধ করবে। গোটা হল স্তব্ধ হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়ে যায়, আর পাকিস্তানি মিডিয়া চাইলেও এই খবরটা চেপে যেতে পারেনি। তাদের নিজেদের চ্যানেলেই দেখাতে হয়েছে কিভাবে তাদের সাংবাদিককে আন্তর্জাতিক মঞ্চে অপমানিত হতে হলো। এটাই হলো নতুন ভারতের নীতি। আমরা রক্ষণাত্মক খেলি না, আমরা আক্রমণ করি। শুধু পাকিস্তান নয়, রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে তিনি চীনকেও বার্তা দিতে ছাড়েননি। পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি কর্মফলের কথা তুলে ধরেন। তিনি বলেন, কিছু দেশ থাকে যারা প্রাকৃতিক দুর্যোগ বা পরিস্থিতির কারণে পিছিয়ে পড়ে, যা তাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু কিছু দেশ থাকে যারা জেনে বুঝে নিজেদের ধ্বংসের পথ বেছে নেয়। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এখানে তিনি শুধু পাকিস্তানের কথা বলেননি, তিনি পাকিস্তানের সদা বন্ধু চীনের দিকেও আঙুল তুলেছিলেন, যে চীন পাকিস্তানকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। তিনি বুঝিয়ে দেন যে যারা জেনে বুঝে সন্ত্রাসবাদের মতো ধ্বংসের পথ বেছে নেয় তাদের করুণ পরিণতি অনিবার্য। আর সবচেয়ে মজার বিষয় হলো, জয়শঙ্করের ইংরেজি এতটাই উন্নত যে চীন বা পাকিস্তানের মিডিয়া প্রথমে বুঝতেই পারে না যে তাদের কতটা অপমান করা হলো। তারা খবরটা ছেপে দেয়, আর 1 মাস পরে তাদের বোধোদয় হয় যে এ তো তাদেরই ধোলাই করা হয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, জয়শঙ্করের এই আত্মবিশ্বাস আসে কোথা থেকে? তার এই নির্ভীক কূটনীতির পেছনের রহস্যটা কি? এটাই হলো জয়শঙ্কর ডক্ট্রিন। এর কয়েকটি মূল সূত্র আছে। প্রথমত, কখনো আত্মপক্ষ সমর্থন নয়। তিনি কখনো ব্যাখ্যা দিতে যান না যে আমরা কেন এটা করেছি, তিনি শুধু বাস্তবটা তুলে ধরেন। দ্বিতীয়ত, কখনো অজুহাত নয়। তিনি বলেন, আমরা যা করছি দেশের স্বার্থে করছি। তৃতীয়ত, ভবিষ্যতের পথপ্রদর্শন। তিনি শুধু এটা বলেন না যে ভারত কি করছে, তিনি বলেন ভারত আগামী দিনে কি করতে চলেছে। তার এই নীতির ফলেই আজ বিশ্ব ভারতের কথা শুনতে বাধ্য হচ্ছে। যখন তাকে প্রশ্ন করা হয় যে ভারত আমেরিকা না চীন কার শিবিরে যাবে, তিনি চ্যাম্পিয়নের মতো উত্তর দেন, আমাদের কাউকেই বেছে নেওয়ার দরকার নেই। আমরা বিশ্বের জনসংখ্যার 1/5। আমাদের নিজেদের একটা ওজন আছে। আমরা কারো পক্ষ নেব না, আমরা ভারতের পক্ষে। এই একটা কথাই বিশ্বমঞ্চে ভারতের স্থানকে নতুন করে সংজ্ঞায়িত করে দিয়েছে। আমরা এখন আর কারোর লেজুর বৃত্তি করি না, আমরা নিজেরাই একটা শক্তি। তার বুদ্ধিমত্তা এবং রসবোধও অসাধারণ। একবার এক সাংবাদিক তাকে ফাঁদে ফেলার জন্য প্রশ্ন করেন, আপনাকে যদি কিম জং উন এবং জর্জ সোরোসের সঙ্গে ডিনার করতে বলা হয়, আপনি কাকে বাছবেন? জয়শঙ্কর এক মুহূর্ত ভেবে উত্তর দেন, আমার মনে হয় এখন নবরাত্রি চলছে, আমি উপোস করে আছি, তাই ডিনারের প্রস্তাবটা এখন গ্রহণ করতে পারছি না। গোটা অডিয়েন্স হাসিতে ফেটে পড়ে। যে সাংবাদিক তাকে কোণঠাসা করতে চেয়েছিল সে নিজেই হাসির পাত্র হয়ে থেকে যায়। এটাই প্রমাণ করে যে তিনি শুধু একজন গম্ভীর কূটনীতিবিদ নন, তিনি জানেন কিভাবে কঠিন পরিস্থিতিকেও হালকা চালে সামলাতে হয়। এই আত্মবিশ্বাসী আজ ভারতের নতুন প্রজন্মের কূটনীতিকদের উদ্বুদ্ধ করছে। আজ রাষ্ট্রপুঞ্জে আমাদের তরুণ প্রতিনিধিরা যখন কথা বলেন তখন তাদের মধ্যেও এই একই আত্মবিশ্বাসের ঝলক দেখা যায়। বন্ধুরা, আমরা আজ যে আলোচনাটা করলাম এটা শুধু একজন বিদেশমন্ত্রীর সাফল্যের কাহিনী নয়, এটা হলো এক নতুন ভারতের জেগে ওঠার গল্প। এটা হলো এক সনাতনী জাগরণের কাহিনী। যে ভারত একসময় নিজেদের পরিচয় নিয়ে সংকুচিত থাকত, আজ সেই ভারতই গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। আজকের ভারত সেই ভারত নয় যে পশ্চিমী শক্তির কাছে এসে তাদের দাবার চাল হয়ে থেকে যেত। আজকের দাবার বোর্ডটাও আমাদের, গুটিও আমাদের, আর চালটাও আমাদের। আজ আমরা নিজেদের স্যাটেলাইট নিজেরাই উৎক্ষেপণ করি। যারা একসময় আমাদের গরু চড়ানোর দেশ বলে হাসাহাসি করত, আজ তারাই আমাদের প্রযুক্তির সাহায্য চাই। আমরা নিজেদের ফাইটার জেট নিজেরাই বানাই। আমরা এমন ভ্যাকসিন তৈরি করি যা 150টিরও বেশি দেশে আমরা পৌঁছে দিই, যখন বাকি বিশ্ব ওষুধ মজুত করতে কালোবাজারি করছিল। এই পরিবর্তন সম্ভব হয়েছে কারণ দেশের মাথায় এমন একজন নেতা আছেন যিনি জানেন ভারতের আসল শক্তি কোথায়, এবং তার পাশে আছেন এস জয়শঙ্করের মতো সেনাপতি। তিনি বিশ্বমঞ্চে ভারতের হয়ে যুদ্ধ করছেন। তাই যখন শত্রুরাও আপনার প্রশংসা করতে বাধ্য হয়, যখন তাদের মিডিয়াও আপনার মন্ত্রীর কথা ফলাও করে ছাপে, তখন বুঝতে হবে দেশ সঠিক পথে এগোচ্ছে।
জয়শঙ্কর শুধু একজন ব্যক্তি নন, তিনি হলেন এই নতুন ভারতের প্রতীক, যে আত্মবিশ্বাসী, নির্ভীক এবং নিজের শর্তে বাঁচতে জানেন। তিনি কূটনীতির সব পুরনো বই হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছেন, কিন্তু তিনি ভারতের জন্য এক নতুন ইতিহাসের বই লিখছেন, যে ইতিহাস আগামী প্রজন্ম গর্বের সঙ্গে পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।